হ্যাঁ, আচ্ছা দেখেন আজকে হচ্ছে দেখবো যে কম্পিউটার সিস্টেম আর্কিটেকচার এখানে তিন রকমের আর্কিটেকচার আমরা দেখবো শুরু মানে তিন রকমের বলতে একেবারে কম্পিউটার সিস্টেম যখন শুরু হলো তখন থেকে কি টাইপের প্রসেসর আমরা ইউজ করতাম, তারপরে কি টাইপের আসলো, এখন অ্যাডভান্স লেভেলে কোন টাইপের প্রসেসর গুলো আমরা ইউজ করছি সেগুলো হচ্ছে এখানে দেখানো হবে। তো শুরুতেই যেগুলো আসছিল সেটা হচ্ছে যে সিঙ্গেল প্রসেসর সিস্টেম, মানে ওইখানে আমাদের যে সিপিইউটা থাকতো, মানে মেইন সিপিইউ থাকতো শুধু একটাই। ঠিক আছে, ওটার সাপোর্টিং হিসেবে আরো কিছু কিছু থাকতে পারে স্পেশাল পারপোজের জন্য, কিন্তু মেইন সিপিইউ হিসেবে থাকতো একটাই, সেগুলোকে আমরা বলতাম হচ্ছে সিঙ্গেল প্রসেসর সিস্টেম। এরপরে যখন আরেকটু অ্যাডভান্স হলো তখন হচ্ছে মাল্টি প্রসেসর সিস্টেম চলে আসলো, যাতে আমরা মাল্টি টাস্কিং এর একটু হেল্প হয়, যে একই সাথে প্যারালাল কাজগুলো আমরা যাতে করতে পারি। তো সেটার সাপোর্ট দেওয়ার জন্য হচ্ছে এই মাল্টি প্রসেসর সিস্টেমটা আসছে। আর পরে হচ্ছে ক্লাস্টার সিস্টেম জিনিসটা কি, যে আমরা একাধিক কম্পিউটার ইউজ করব, এই প্রত্যেকটা কম্পিউটার একটা নেটওয়ার্কের আন্ডারে থাকবে, মানে একটা নেটওয়ার্ক থেকে বিভিন্ন ডিস্ট্রিবিউটেড সিস্টেমের মতো বিভিন্ন কম্পিউটার ওই নেটওয়ার্ক থেকে বিভিন্ন রকম ডাটা কালেক্ট করতে পারবে। এটার আরো হচ্ছে ডেসক্রিপশন এখানে দেওয়া আছে যে সিঙ্গেল প্রসেসর সিস্টেম, এই সিঙ্গেল প্রসেসর সিস্টেমে হচ্ছে একটা প্রসেসর থাকবে, একটা মাত্র সিঙ্গেল প্রসেসর থাকবে। তার মানে যতগুলো আমার হচ্ছে জেনারেল পারপাস ইনস্ট্রাকশন গুলো আসবে প্রত্যেকটাই তো আমার, যদি কম্পিউটারের মধ্যে বা সিপিইউতে যদি আমি অ্যারিথমেটিক অপারেশন করতে চাই, এডিশন সাবট্রাকশন যে ধরনের অপারেশন করতে চাই বা যে কোনো ইনস্ট্রাকশন সেটেরই কাজ করতে চাই, সেটা করবে হচ্ছে সিপিইউ দিয়ে। আর এই সিপিইউটা থাকবে হচ্ছে একটা, সিঙ্গেল প্রসেসর যখনই বলবো তখন সিপিইউ থাকবে একটা, কিন্তু এটার সাথে সাথে স্পেশাল পারপসের জন্য প্রসেসর কিছু কিছু থাকতে পারে, যেমন যদি ডিস্ক কন্ট্রোলারের জন্য আলাদা একটা কন্ট্রোলার থাকতে পারে, কিবোর্ড বা যে ধরনের পেরিফেরালস ডিভাইস গুলো আছে সেটার কন্ট্রোলার হিসেবে আরেকটা থাকতে পারে, গ্রাফিক্স কার্ডের জন্য হচ্ছে গ্রাফিক্স কন্ট্রোলার থাকতে পারে। তো এইগুলো থাকলেও যদি প্রসেসর আমরা হচ্ছে একটা ব্যবহার করি, সেই সিস্টেমটাকে বলা হবে সিঙ্গেল প্রসেসর সিস্টেম। এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ডিস্ক কন্ট্রোলার মাইক্রোপ্রসেসর, এটা হচ্ছে মেইন যে সিপিইউ থাকে সেই সিপিইউ একটা সাপোর্টিং ডিভাইস হিসেবে কাজ করে। এটার কাজটা কি, সেটা হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট। গতদিনও এটা বলছিলাম মনে হয় যে মেইন সিপিইউতে কিন্তু প্রসেস একটা ঢুকবে সবসময়, এট এ টাইম একটা প্রসেস একটা সিপিইউ হ্যান্ডেল করে। তাহলে কোন প্রসেসকে কখন অ্যাক্সেস দিতে হবে, কত সময় ধরে সেই প্রসেসটা সিপিইউতে অ্যাক্সেস পাবে, সেটা তো কন্ট্রোল করতে হবে। এই কন্ট্রোলারের জন্য দেখা যাচ্ছে যে এই ডিস্ক কন্ট্রোলারটা থাকছে ওই সিঙ্গেল প্রসেসর, যে একটা মেইন সিপিইউ যে আছে তার সাথে এই এক্সট্রা একটা কন্ট্রোলার ইউজ করা হচ্ছে, যেটা ওর কাজটা একটু কমায় দিচ্ছে। ঠিক আছে, বাড়তি ওভারহেড থাকছে না। মানে সিপিইউ তো অনেক রকমের কাজ করে, এখন এই ডিস্ক শিডিউলের কাজটা যদি আমি অন্য কাউকে দিয়ে করে নিতে পারি তাহলে দেখা যাবে যে সিপিইউর উপরে চাপটা কমবে। এটাই বলা হচ্ছে যে দিস অ্যারেঞ্জমেন্ট রিলিজ দ্য মেন সিপিইউ অফ দ্য ওভারহেড অফ ডিস্ক শিডিউলিং। তাহলে ডিস্ক শিডিউলিং কাজটা যেহেতু এই ডিস্ক কন্ট্রোলারটা করে দিচ্ছে সিপিইউ কে, সুতরাং সিপিইউর উপর কিছুটা চাপ কমছে। এরপরে একটা কিবোর্ডের উদাহরণ দেওয়া হচ্ছে, যে আমরা কিবোর্ডে যখন কোনো একটা কি প্রেস করি, তারপরে আমরা যখন সেটা মনিটরে ডিসপ্লে হয়, এর মাঝখানে কি কাজ, যখন কিবোর্ডে কোনো একটা কি প্রেস করা হয় তার কারেসপন্ডিং একটা কোড জেনারেট করে, যেটা হচ্ছে মেমোরিতে স্টোর হয়। সেই মেমোরিতে স্টোর করা কোডের একটা ওটার যেই রিলেভেন্ট যে আউটপুটটা হওয়া উচিত সেটাই কিন্তু হচ্ছে মনিটরে ডিসপ্লে করে। এখানেও কিন্তু সেই পেরিফেরাল ডিভাইস গুলো ইউজ করা হচ্ছে, যেটা হচ্ছে ওই মাইক্রোপ্রসেসরটাকে বা হচ্ছে যে সিঙ্গেল প্রসেসর সিস্টেমটা আছে তাকে সাপোর্ট দিচ্ছে। তো এগুলোকে বলা হচ্ছে যে জেনারেল পারপস, যেগুলো মানে জেনারেল পারপস সিপিইউ যদি একটা মাত্র থাকে তখনই সেটা হবে সিঙ্গেল প্রসেসর সিস্টেম, কিন্তু এর সাথে সাথে অন্যগুলো থাকতে পারে, কিন্তু মানে অন্যগুলো কন্ট্রোলার হিসেবে থাকতে পারে, কিন্তু সেগুলো কিন্তু আর মেইন সিপিইউ হিসেবে কাজ করবে না। এরপরে আসলো হচ্ছে মাল্টি প্রসেসর সিস্টেম, যেটা হচ্ছে যখন আমাদের ডেস্কটপ ল্যাপটপ স্মার্টফোন চলে আসলো তখন থেকেই মাল্টি প্রসেসর সিস্টেমটা ইউজ করা হচ্ছে, এবং প্যারালাল টাস্ক যাতে করতে পারে মাল্টিটাস্কিং সিস্টেম, বা আমরা যখন পাইপ প্ল্যানিং দেখে এসেছিলাম তখন যেভাবে কাজগুলো হয়, যে কোনো একটা প্রসেস ফেস করবে, ডিকোড করবে, ডিকোড করার সময় অন্য একটা ইনস্ট্রাকশন ফেস হতে থাকবে। এরকম সুবিধাগুলো হচ্ছে মাল্টি প্রসেসর সিস্টেম যখন আসলো তখন থেকে শুরু হলো আর কি। তো মাল্টি প্রসেসর সিস্টেম নাম থেকে বোঝা যাচ্ছে যে এখানে প্রসেসর থাকবে অনেকগুলো, মাল্টি সেভারাল। তো এখানে মাল্টি প্রসেসর গুলো থাকবে, এবং দেখো এখানে বলা হচ্ছে যে প্যারালাল সিস্টেম অর মাল্টি কোর সিস্টেম। ঠিক আছে, তো
এই দুইটা নামে এখানে দেওয়া যায় মাল্টি প্রসেসর সিস্টেমের, হয় প্যারালাল সিস্টেম যেহেতু প্যারালাল কাজ করা যাচ্ছে, আর হচ্ছে মাল্টি কোর সিস্টেম কারণ এটার স্ট্রাকচারটা হচ্ছে যে একটা চিপের মধ্যেই অনেকগুলো কোর থাকতে পারে, সেজন্য বলা হচ্ছে এটাকে মাল্টি কোর সিস্টেম। তো এইটা সিস্টেম যখন চলে আসলো তখন দেখা গেলো যে সিঙ্গেল প্রসেসর সিস্টেমের যে একটা ড্রব্যাকস থাকলো, যে আমি একটা যখন কাজ করব অন্য কাজগুলোকে আর করতে পারছি না। একটা কাজ ফেস হবে, ডিকোড হবে, এক্সিকিউট হবে, ওই প্রসেসের কাজ শেষ হবে, তারপর অন্য একটা প্রসেসের কাজ শুরু হবে। ঠিক আছে, একই সাথে কিন্তু আমি কাজ করতে পারছি না সিঙ্গেল প্রসেসরের ক্ষেত্রে। সেখানে মাল্টি প্রসেসর সিস্টেম আমাকে সেই সাপোর্টটা দিচ্ছে যে একই সাথে একটা কাজ করতে করতে আমি আরেকটা কাজ শুরু করে দিতে পারবো। এখানে এটাই বলা হচ্ছে such systems have two or more processors in close communication sharing the computer bus, sometimes the clock, memory and peripheral device। তাহলে এখানে হচ্ছে যে সিঙ্গেল প্রসেসরের ক্ষেত্রে যে যে রিসোর্স আমি ব্যবহার করছি সেম রিসোর্সই আমি হচ্ছে মাল্টি প্রসেসর সিস্টেমের জন্য ব্যবহার করব। সেম ক্লক টাইম, মেমোরি স্পেস বা যেসব পেরিফেরাল ডিভাইস আমার ব্যবহার করা দরকার সবই ব্যবহার করব, কিন্তু একসাথে যেহেতু অনেকগুলো প্রসেসর কানেক্টেড আছে প্রত্যেকটা প্রসেসর দিয়ে একটা কাজ করে নিতে পারবো। হ্যালো, 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 এখন শোনা যাচ্ছে? না এতক্ষণ শোনা যাচ্ছিল নাকি? মানে আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম মাঝখানে। হ্যাঁ, যেটা বলছি সেটা হচ্ছে যে মাল্টি, এখন তো দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এখন বলছিলাম যে মাল্টি প্রসেসর সিস্টেমে বা সিঙ্গেল প্রসেসর সিস্টেমে আমরা সেম টাইপেরই রিসোর্স ইউজ করব। রিসোর্স বলতে হচ্ছে ক্লক টাইম বা মেমোরি স্পেস বা পেরিফেরাল ডিভাইস যেগুলো হয় সেগুলো ইউজ করব, কিন্তু সিঙ্গেল প্রসেসর সিস্টেমে সিপিইউ একটাই থাকবে। এখানে হচ্ছে সিপিইউ আমরা দেখছি যে অনেকগুলো, এখানে একটা দুইটা তিনটা সিপিইউ দেখানো হচ্ছে এবং প্রত্যেকটা সিপিইউ সেম রিসোর্স ইউজ করছে, একটা রিসোর্স থেকে সে হচ্ছে সাপ্লাই নিচ্ছে। সুতরাং এখানে একটা সুবিধা হচ্ছে কি এই সিপিইউ এক ধরনের কাজ করছে, দেখা গেল যে এই হচ্ছে এমএস ওয়ার্ড এর কাজ করছে, এই সিপিইউ দিয়ে ওয়েব ব্রাউজিং এর কাজ করছে, এই সিপিইউ দিয়ে হচ্ছে কোনো একটা ভিডিও ডিসপ্লে করছে। মানে প্রত্যেকটা কাজই দেখা যাচ্ছে আলাদা আলাদা করে আমরা হচ্ছে কাজ করতে পারছি, কিন্তু তারা একই মেমোরি স্পেস ব্যবহার করছে। কিন্তু যদি এটাই সিঙ্গেল প্রসেসর হতো তাহলে থাকতো হলো শুধু একটা সিপিইউ একটা মেমোরি। এটাই হচ্ছে মেন পার্থক্য মাল্টিপ্রসেসর সিস্টেমের মধ্যে। যখনই হচ্ছে আমাদের অ্যাডভান্স ডেস্কটপ ল্যাপটপ স্মার্টফোন গুলো চলে আসলো সেগুলো হচ্ছে এই মাল্টিপ্রসেসর সিস্টেম ব্যবহার করা শুরু করলো আস্তে আস্তে। এই মাল্টিপ্রসেসিং সিস্টেমের দুইটা ভাগ, একটা হচ্ছে সিমেট্রিক মাল্টিপ্রসেসিং আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক মাল্টিপ্রসেসিং। সিমেট্রিক মাল্টিপ্রসেসিং জিনিসটা কি? সিমেট্রিকের আগে হচ্ছে অ্যাসিমেট্রিকে যাই। অ্যাসিমেট্রিক মাল্টিপ্রসেসর বলতে বোঝাচ্ছে যে এখানে ওই যে একটু আগে যে সিপিইউ গুলো দেখে আসলাম, সিপিইউ গুলো একটা দেখে আসছি, সেটা হচ্ছে যে এই যে সিপিইউ গুলো, এই প্রত্যেকটা যে সিপিইউ গুলো আছে এই প্রত্যেকটা সিপিইউ গুলোর মধ্যে কোনো একটা দেখা যাবে যে বস হিসেবে কাজ করবে বা মাস্টার হিসেবে কাজ করবে, আর বাকিগুলো ওয়ার্কার বা স্লেভ হিসেবে কাজ করবে। এটাকে বলা হয় সে অ্যাসিমেট্রিক মাল্টিপ্রসেসিং সিস্টেম। যেটা বললাম যে মাল্টিপ্রসেসিং সিস্টেমটা দুই রকম, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক আর একটা হচ্ছে সিমেট্রিক। অ্যাসিমেট্রিক মাল্টিপ্রসেসিং এর মধ্যে যেটা হচ্ছে যে একটা মাস্টার হিসেবে থাকে আর বাকি যতগুলো সিপিইউ থাকে এই সিপিইউ গুলো হচ্ছে স্লেভ হিসেবে থাকে। তো এই মাস্টার বা বস প্রসেসর এর কাজ কি? এখানে বলা হচ্ছে যে a boss processor controls the system, the other processor either look to the boss for instruction to have predefined tasks। তার মানে এই যে মাস্টার প্রসেসর যেটা আছে সেটা হচ্ছে কোন পুরো সিস্টেমটা ঠিক মতন কাজ করছে কিনা সেটা কন্ট্রোল করে, প্লাস অন্যান্য প্রসেসর যেগুলো স্লেভ আকারে আছে সেই স্লেভ প্রসেসর গুলো বস প্রসেসরের দিকে তাকায় থাকে তার ইনস্ট্রাকশন পাওয়ার জন্য। সে যে কাজটা করতে বলবে সে কাজগুলো হচ্ছে এই স্লেভ প্রসেসর গুলো করবে, বা হচ্ছে বস প্রসেসর আগেই ঠিক করে রাখবে যে প্রত্যেকটা সিপিইউ কি কি কাজ করবে, সেটাকে বলা হচ্ছে প্রিডিফাইন্ড টাস্ক।
তো এখান থেকে আমরা এটার নাম দেওয়া হচ্ছে যে বস ওয়ার্কার রিলেশনশিপ। মানে অ্যাসিমেট্রিক মাল্টিপ্রসেসিং এ এই জিনিস দেখা যাবে। অ্যাসিমেট্রিক এর বাংলা যদি বলি তাহলে হচ্ছে অসামঞ্জস্য বা হ্যাঁ সদৃশ্যতা নাই এরকম টাইপের। যেহেতু এখানে সিপিইউ গুলো সবগুলোরই সেম পাওয়ার থাকার কথা, কিন্তু একটা সিপিইউর পাওয়ার এখানে বেশি, যেটাকে বলা হচ্ছে মাস্টার প্রসেসর বা বস প্রসেসর। এখানে যেহেতু একটা অসাদৃশ্যতা দেখা দিল, এজন্য এটাকে বলা হচ্ছে অ্যাসিমেট্রিক মাল্টিপ্রসেসিং। এই বস প্রসেসর শিডিউলস এন্ড অ্যালোকেটস ওয়ার্ক টু দ্য ওয়ার্কার প্রসেসর, এটাই হচ্ছে মেন টাস্ক। বাকিগুলো কাজ করে, এই হচ্ছে টাস্কটা হচ্ছে অ্যাসাইন করে দেয়, কে কোন কাজ করবে কতক্ষণ ধরে করবে, এটা হচ্ছে এই প্রসেসরটা ঠিক করে দেয়। তাহলে সিমেট্রিক প্রসেসরটা কি হবে? সিমেট্রিক প্রসেসরে এখানে যেটাকে বাংলায় বলা হচ্ছে সিমেট্রিক মাল্টিপ্রসেসিং, শর্টকাটে এসএমপি বলা হচ্ছে, এটার যেটা কাজ সেটা হচ্ছে যে এখানে যে সিপিইউ গুলো আছে প্রত্যেকটা সিপিইউর পাওয়ার হচ্ছে সেম, সবাই কাজ করবে, সবাই সবাইকে মনিটর করবে, এখানে কোনো বস ওয়ার্কার রিলেশনশিপ থাকবে না। তাহলে সিমেট্রিক মাল্টিপ্রসেসিং আর অ্যাসিমেট্রিক মাল্টিপ্রসেসিং এর মধ্যে যদি ডিফারেন্স আসে, তাহলে বেসিক ডিফারেন্স এটাই। সেটা হচ্ছে যে অ্যাসিমেট্রিক মাল্টিপ্রসেসিং এ বস ওয়ার্কার রিলেশনশিপ থাকবে, একটা প্রসেসরের গুরুত্ব বেশি হবে, যে হচ্ছে অন্য প্রসেসর কি কাজ করবে না করবে সেটা হচ্ছে সে ঠিকঠাক করে দেবে, কতক্ষণ ধরে করবে এটাও ঠিক করে দেবে। আর সিমেট্রিক মাল্টিপ্রসেসিং এ বস ওয়ার্কার রিলেশনশিপ নাই, প্রত্যেকেই ওয়ার্কার হিসেবে সবাই কাজ করবে, প্লাস সবাই সবার কাজ মনিটর করবে। আচ্ছা, এখন এখানে যেই প্রসেসরগুলো ইউজ করা হয় প্রত্যেকটা প্রসেসরের নির্দিষ্ট রেজিস্টার গুলো থাকেই ইনবিল্ট অবস্থায় নিজের ভিতরেই। তার জন্য ক্যাশ মেমোরি থাকবে, এই যে কোনো রেজিস্টার ক্যাশ এভাবে থাকবে। আর হচ্ছে একটা, যেহেতু মাল্টিপ্রসেসর সিস্টেম আমরা দেখে আসলাম যে তারা একটা সেন্ট্রাল মেমোরি স্পেস ইউজ করে, বা যেটাকে আমরা ফিজিক্যাল মেমোরি বলি, সেগুলোতে মেমোরি স্পেসটা তারা শেয়ার করবে। এখানে দেখতে পাচ্ছি তিনটা সিপিইউ যেটা নেওয়া আছে, সেই তিনটা সিপিইউ কিন্তু তারা সেম মেমোরি স্পেস ইউজ করছে। আচ্ছা, এই যে মাল্টি প্রসেসর সিস্টেমের কথা বলা হচ্ছে, এটা দেওয়ার সুবিধাটা কি হলো? মানে আমাদের যেই সিঙ্গেল প্রসেসর ছিল, সেই সিঙ্গেল প্রসেসরের চাইতে এই মাল্টি প্রসেসর সিস্টেম কি সুবিধা দিল? সেটা হচ্ছে যে ইনক্রিজ থ্রুপুট। থ্রুপুট বলতে বোঝায় হচ্ছে এফিসিয়েন্সি। আগে যতটুকু পরিমাণ এফিসিয়েন্সি পাওয়া যেত সিঙ্গেল প্রসেসর থেকে, যখন মাল্টি প্রসেসর সিস্টেম আসলো তখন দেখা যাচ্ছে যে এফিসিয়েন্সিটা বেশি হবে খুব স্বাভাবিকভাবে, যেহেতু প্রসেসরের সংখ্যা বেড়ে গেছে, প্রত্যেকটা প্রসেসর আলাদা আলাদা প্রিডিফাইন্ড টাস্ক কমপ্লিট করতে পারবে, সুতরাং কাজের গতিও বাড়বে, কাজের এফিসিয়েন্সিটাও ভালো হবে। একটা মানুষ যদি কোনো একটা কাজ করে সেটা যেমন হবে, তার চাইতে যদি একাধিক মানুষ নিয়ে ওই সেম কাজটাই করা হয়, দেখা যাবে যে কাজের টাইম টেবিলটা কমে আসবে, অল্প টাইমের মধ্যে কাজটা শেষ হবে, এফিসিয়েন্সিটা ভালো হবে। ওটা এখানে বলছে বাই ইনক্রিজিং দ্য নাম্বার অফ প্রসেসরস উই এক্সপেক্ট টু গেট মোর ওয়ার্ক ডান ইন লেস টাইম। অল্প সময়ের মধ্যে বেশি কাজ হয়ে যাবে। ওকে, এরপরে বলা হচ্ছে ইকোনমি অফ স্কেল। ইকোনমিক স্কেল কি? যেটা মাল্টি প্রসেসর সিস্টেমে একই চিপের মধ্যে যেহেতু অনেকগুলো প্রসেসর ইউজ করা হচ্ছে, বা অনেকগুলো প্রসেসর একসাথে ইউজ করা হচ্ছে, এটা একটা ডিভাইসই, কিন্তু মাল্টিপ্রসেসর সিস্টেম একটা ডিভাইস ইউজ করা হচ্ছে। আর এখানে সিঙ্গেল প্রসেসর দিয়ে যদি আমি সেম সাপোর্টটা পাই, তাহলে সমসংখ্যক আমাকে হচ্ছে সিঙ্গেল প্রসেসর ইউজ করতে হবে। তার মানে যেটা মাল্টিপ্রসেসর সিস্টেম ধরে নিলাম। হ্যালো? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আমি বলছি যে ধরেন এখানে মাল্টিপ্রসেসর সিস্টেমে ধরে নিলাম যে আমাদের তিনটা প্রসেসর আছে একটা সিস্টেমের ভিতরে, সেটা নিয়ে মাল্টিপ্রসেসর সিস্টেম হলো। এখন এটা দিয়ে আমার যে কাজটা হচ্ছে সেম কাজ যদি আমি সিঙ্গেল প্রসেসর দিয়ে করতে চাই, তাহলে তো আমার সিঙ্গেল প্রসেসর কয়টা লাগবে? তিনটা লাগবে। এখন তিনটা প্রসেসর যদি আমি আলাদা আলাদা করে কিনতে চাই, সেটার যে কস্টটা হবে, এই সিঙ্গেল একটা মাল্টিপ্রসেসর কিনলে দেখা যাবে তার চাইতে কস্টটা কম। এজন্য বলা হচ্ছে যেটা ইকোনমি অফ স্কেল। নেক্সট বলা হচ্ছে ইনক্রিজ রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি বলতে বোঝায় যে নির্ভরযোগ্যতা বেশি। নির্ভরযোগ্যতা বেশি কেন? কারণ হচ্ছে যদি সিঙ্গেল প্রসেসর সিস্টেম, আমার প্রসেসর একটাই, ওই একটা প্রসেসরই যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরো সিস্টেমটাই ক্র্যাশ করে যাবে আর কাজ করবে না। কিন্তু এখানে যেহেতু মাল্টিপ্রসেসর সিস্টেম ইউজ করা হচ্ছে, আমি যদি 10টা ইউজ করি, 10টা প্রসেসর মধ্যে যদি একটা প্রসেসর কোনো কারণে নষ্ট হয়ে যায়, বাকি 9টা দিয়ে কিন্তু কাজ চালানো যাবে। এখানে একটা সমস্যা হতে পারে যে আগে 10টা প্রসেসর দিয়ে যতটুকু এফিসিয়েন্সি আসতো,
9টা প্রসেসর দিয়ে এফিসিয়েন্সিটা কিছুটা কমবে, 10% কমবে খুব স্বাভাবিকভাবে, কিন্তু কাজ কখনো বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত 10টা প্রসেসর পুরোপুরি ড্যামেজ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কাজ কিন্তু চলতে থাকবে। আস্তে আস্তে যতটা প্রসেসর নষ্ট হবে, একটা একটা করে নষ্ট হবে, এফিসিয়েন্সি কমতে থাকবে, কিন্তু কাজ বন্ধ হবে না, সিস্টেম ক্র্যাশ করবে না। কিন্তু যখন আহ, আস- 9টা প্রসেসর হবে তখন কিছুটা এফিসিয়েন্সি কমবে, 8টা প্রসেসর হবে তখন কিছুটা কমবে, একটা প্রসেসরে যখন চলে আসবে তখন দেখা যাবে যে অনেক পরিমাণে কমে যাবে। কিন্তু সিঙ্গেল প্রসেসরের ক্ষেত্রে তো এই সিস্টেমটা নাই, একটা প্রসেসর ইউজ করছি, একটা নষ্ট হওয়া মানে পুরোটাই ড্যামেজ হয়ে যাওয়া। এই এই জন্য বলা হচ্ছে যে ইনক্রিজ রিলায়েবিলিটি, যে আমাকে অনেক সময় ধরে সাপোর্টটা কিন্তু দিচ্ছে, যত 10টা প্রসেসর ইউজ করলে যতক্ষণ না পুরোপুরি 10টাই নষ্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই প্রসেসরটা ইউজ করতে পারবো। ওকে, এগুলো হচ্ছে সেই মাল্টি প্রসেসর সিস্টেম। এরপরে আসছে হচ্ছে, আচ্ছা এখানে একটা কথা বলা হচ্ছে যে মাল্টি কোর সিস্টেম, সব মাল্টি কোর আর কি মাল্টি প্রসেসর হবে কিনা, বা সব মাল্টি প্রসেসরই মাল্টি কোর হবে কিনা, এটা। তো এটার জন্য হচ্ছে আমি একটা হোয়াইট বোর্ড ইউজ করি, হোয়াইট বোর্ডে লিখে দেখালে এটা ভালো মতো বোঝা যাবে। আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার অফ করি। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে মাল্টি কোর। এখানে মাল্টি কোর নাম দেখে বোঝা যাচ্ছে যে এখানে কোর থাকবে হচ্ছে অনেকগুলো। দেখেন এখানে জিনিসটা হচ্ছে যে এখানে একটা চিপ, ধরে নিলাম যে এটা একটা চিপ, সেই চিপের ভিতরে কোর গুলো দেখালাম যে এইভাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এই 8 কোরের দেখা গেলো যে একটা চিপ। এটাকে বলা হচ্ছে মাল্টি কোর, এর ভিতরের এগুলোকে বলা হচ্ছে একটা কোর। ওকে, এখন সেম জিনিসই এখানে এই মাল্টি কোরটা যে সাপোর্টটা দিচ্ছে, সেম যদি আমি কাজ বের করতে চাই সিঙ্গেল কোর থেকে, এরকম টাইপের কয়টা। হ্যালো, হ্যালো, দেখা যাচ্ছে? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, সেটা হচ্ছে যে আমরা মাল্টি কোর দেখাচ্ছিলাম, সেই মাল্টি কোরে যদি এরকম একটা চিপ থাকে, সেই চিপে এরকম অনেকগুলো কোর থাকলো, দেখা গেলো যে 6টা কোর। এখন এই 6টা কোর দিয়ে যে পারফরমেন্সটা আসে, যদি সিঙ্গেল কোর দিয়ে সেই পারফরমেন্সটা নিতে চাই তাহলে এরকম কতগুলো কোর লাগবে, এরকম সিঙ্গেল কোর লাগবে 6টা, এরকম একটা কোর, এটা একটা কোর, এটা একটা কোর, এটা একটা কোর, এটা একটা কোর, এরকম 6টা কোর লাগবে। তাহলে সিঙ্গেল কোর ইউজ করলে প্রত্যেকটা কোরই হবে এক একটা চিপ, এটা একটা চিপ, এটা একটা চিপ, এরকম করে। কিন্তু আমি যখন মাল্টি কোর ইউজ করছি তখন দেখা যাচ্ছে যে একটা চিপের মধ্যে আমি অনেকগুলো কোর ইউজ করতে পারছি। এখন এই মধ্যে সুবিধা কোনটা?
আচ্ছা, এই দুইটার মধ্যে সুবিধা কোনটা? আমি বারবার হচ্ছে নেটের সমস্যা হতে পারে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে যে মাল্টি কোরে যখন এতগুলো কোর থাকছে, এই কোর গুলো আর সিঙ্গেল কোর যদি 6টা ইউজ করি, এই কয়টার মধ্যে পার্থক্য কোনটা বা কোনটাতে ভালো এফিসিয়েন্টলি হবে? যদি মাল্টি কোরে আমরা সিঙ্গেল, যেহেতু চিপ, একটা চিপ, এটাকে একটা মাত্র যদি আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দিই, তাহলে কিন্তু সেটা কাজ করবে, যেহেতু সিঙ্গেল চিপ। আর এখানে প্রত্যেকটা আলাদা আলাদা সিঙ্গেল চিপ, এই সিঙ্গেল চিপ গুলো কিন্তু বা প্রত্যেকটা আলাদা আলাদা কোর, প্রত্যেকটা একটা করে চিপ। সে এক একটা চিপকে যদি আমি পাওয়ার সাপ্লাই দিতে যাই, এটাকে পাওয়ার সাপ্লাই দিতে হবে, এটাকে পাওয়ার সাপ্লাই দিতে হবে, এটাকেও দিতে হবে, মানে প্রত্যেকটা সিঙ্গেল কোরের জন্য আমাকে আলাদা আলাদা করে পাওয়ার সাপ্লাই দিতে হবে, তাহলে অনেক বেশি পরিমাণে পাওয়ার সাপ্লাই দিতে হচ্ছে। আর যেহেতু মাল্টি কোরের সিস্টেমে একটা চিপের ভিতরে অনেকগুলো কোর আছে, সুতরাং এখানে একটা, এই যে পুরো চিপটাকে যদি একটা পাওয়ার সাপ্লাই দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। সুতরাং বেশি এফিসিয়েন্সি কোনটা হবে? যেটা হচ্ছে মাল্টি কোর সিস্টেম, সেটাই, যেহেতু এখানে কম পাওয়ার লাগছে আগেরটার চাইতে। আমরা হচ্ছে আবার স্ক্রিনে চলে যাই। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এই জিনিসটাই, সেটা যেটা দেখলাম সেটা এখানে বলা হচ্ছে যে মাল্টিপল কম্পিউটিং কোরস অন এ সিঙ্গেল চিপ। মাল্টি কোরস বলতে কি বোঝাবে? যে একটা সিঙ্গেল চিপের মধ্যে অনেকগুলো কোর থাকবে, যেটা আমরা একটু দেখে আসলাম। আর যখন একটা সিঙ্গেল কোর চিপের কথা বলবো, সেই সিঙ্গেল কোর চিপের মধ্যে কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোরই এক একটা করে চিপ। সুতরাং যদি পাওয়ার সাপ্লাইয়ের কথা চিন্তা করি, সেই পাওয়ার সাপ্লাইটা কোথায় কম লাগে? দেখেন এখানে বলছে ওয়ান চিপ উইথ মাল্টিপল কোরস ইউজেস সিগনিফিক্যান্টলি লেস পাওয়ার দেন মাল্টিপল সিঙ্গেল কোরস চিপস। তাহলে মাল্টিপল কোর যেই চিপের মধ্যে থাকলো সেটাতেই কম পাওয়ার লাগবে রাদার দেন সিঙ্গেল কোর চিপস। সুতরাং এটা একটা সুবিধা মাল্টি কোর সিস্টেমের। এখন ওই যে সিঙ্গেল কোর ইউজ করে যে প্রসেসর গুলো গঠন করা হলো, যে আলাদা আলাদা সিঙ্গেল কোর থাকবে, এটা কিন্তু একটা মাল্টি প্রসেসর সিস্টেম। আবার যেখানে মাল্টি কোর থাকবে সেটাও কিন্তু একটা মাল্টি প্রসেসর সিস্টেম। এই জন্য এটা বলা হচ্ছে যে মাল্টি কোর সিস্টেমস আর মাল্টি প্রসেসর সিস্টেম, নট অল মাল্টি প্রসেসর সিস্টেমস আর মাল্টি কোর। কারণ সিঙ্গেল চিপ দিয়ে আমরা যে কোর গুলো দেখলাম সেগুলো তো মাল্টি প্রসেসর সিস্টেম, তারাও তো কাজ করছে কম্পিউটার সিস্টেম, সেটা মাল্টি প্রসেসর সিস্টেম। হ্যালো। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে ক্লাস্টার্ড সিস্টেম। হ্যাঁ, স্ক্রিনটা মনে অফ হয়ে যাচ্ছে না বারবার? এখন তো দেখা যাচ্ছে। হুম। আচ্ছা, ক্লাস্টার সিস্টেম জিনিসটা হচ্ছে যে এখানে আগে তো এতক্ষণ দেখে আসলাম যে প্রত্যেকটা প্রসেসর বা সিপিইউ হচ্ছে অনেকগুলো ছিল। এখন ক্লাস্টার সিস্টেমে এসে কম্পিউটারই অনেকগুলো হবে এবং প্রত্যেকটা কম্পিউটার ইন্টারকানেক্টেড অবস্থায় থাকবে। আর প্রত্যেকটা কম্পিউটার একটা নির্দিষ্ট নেটওয়ার্কের আন্ডারে থাকবে। এখানে সেই ফিগার এটা দেখানো হচ্ছে যে জেনারেল স্ট্রাকচার অফ এ ক্লাস্টার সিস্টেম, যে একটা সেন্ট্রাল নেটওয়ার্ক থাকবে, সেই সেন্ট্রাল নেটওয়ার্কের সাথে এতগুলো কম্পিউটার গুলো কানেক্টেড থাকবে ইন্টারকানেক্টেড অবস্থায়। এটা হচ্ছে আমরা যেই মেটা ডাটা সেন্টারের কথা চিন্তা করতে পারি, বা হচ্ছে অ্যামাজনের যে অ্যামাজন ওয়েব সার্ভিসটা আছে, এডব্লিউএস, এটা তো অনেক বড় বড় জায়ান্ট কোম্পানি যেগুলো আছে তাদের ডাটা ডিস্ট্রিবিউশন গুলো করে। আচ্ছা, আমি হচ্ছে রেকর্ডিংটা অফ রাখলাম। আচ্ছা, দেখি এবার কি হয়। রেকর্ডিং এর জন্য মনে হয় এই সমস্যাটা হতে পারে। আচ্ছা, দেখা যাক। যে ক্লাস্টার সিস্টেম, সেটা কি বোঝা গেল? যেটা হচ্ছে যে অনেকগুলো কম্পিউটার এবার কানেক্টেড থাকবে পরস্পরের সাথে, আর সেটা হচ্ছে একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড হবে। প্রত্যেকটা কম্পিউটার যেগুলো একটা ক্লাস্টার সিস্টেমে থাকবে, প্রত্যেকটা নিজেদের মধ্যে কানেক্টেড, প্লাস
সবগুলো একটা হচ্ছে নেটওয়ার্ক আন্ডারে কানেক্টেড থাকবে। এবং প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে তো আলাদা আলাদা সিপিইউ থাকবে। সেই সিপিইউ গুলো নির্দিষ্ট তাদের নিজেদের একটা মেমোরি থাকবে, বা যতগুলো স্টোরেজ ডিভাইস গুলো থাকে সেগুলো থাকবে, পেরিফেরাল ডিভাইস গুলো থাকে, ইন্ডিভিজুয়াল গুলো থাকবে, কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ইন্টারকানেক্টেড অবস্থা থাকতে পারে। এবং দেখেন, হুইচ গ্যাদার্স টুগেদার মাল্টিপল সিপিইউস টু অ্যাকমপ্লিশ কম্পিউটেশনাল ওয়ার্ক। তাহলে এই প্রত্যেকটা কম্পিউটার দেখা যাবে নিজেদের নিজেদের আলাদা আলাদা কাজ করতে পারে। আচ্ছা, এখন হচ্ছে যে মাল্টিপ্রসেসর সিস্টেম যেরকম দুই রকম ছিল, অ্যাসিমেট্রিক আর হচ্ছে সিমেট্রিক। ক্লাস্টার সিস্টেমও ঠিক সিমিলার হইতে এখানে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যালি আর একটা হচ্ছে সিমেট্রিক্যালি। তবে আগে যেমন অ্যাসিমেট্রিক এর ক্ষেত্রে একটা হচ্ছে বস ওয়ার্কার রিলেশনশিপ দেখেছিলাম, এই ক্লাস্টার সিস্টেমেও ঠিক সেরকম একটা হচ্ছে বস ওয়ার্কার রিলেশনশিপ আছে অ্যাসিমেট্রিক ক্লাস্টারিং এর ক্ষেত্রে। অ্যাসিমেট্রিক ক্লাস্টারিং এ একটা যেই মেশিনটা থাকবে বা একটা যে সিস্টেমটা থাকবে সেটাতে দেখা যাবে যে আচ্ছা, এখানে বলা হচ্ছে যে যেই একটা কম্পিউটার সিস্টেম থাকবে সেখানে হচ্ছে হট স্ট্যান্ড বাই মোডে থাকবে। তার মানে আগে যেই বস ওয়ার্কার রিলেশনশিপ ছিল সেখানে বস দেখা যেত যে সেও কিন্তু কাজ করছে, প্লাস তার কাজ হচ্ছে যে অন্যান্য প্রসেসরগুলো ঠিক মতন কাজ করছে কিনা বা তাদের হচ্ছে কাজগুলো ঠিক মতন অ্যাসাইন করে দেওয়াটা তার কাজ ছিল। কিন্তু এখানে একটা মেশিন থাকবে অ্যাসিমেট্রিক ক্লাস্টারিং এর, সেখানে যেখানে একটা মেশিন থাকবে যেটা হচ্ছে হট স্ট্যান্ড বাই অবস্থায় বসে থাকবে, মানে কোনো কাজ করবে না, সে তার কাজ হলো শুধু বসে থাকা। এবং অন্যান্য যেগুলো প্রসেসর গুলো থাকবে সেগুলো হচ্ছে রানিং স্টেটে থাকবে, তাদের কাজগুলো ঠিক মতন করবে। কিন্তু যেই মেশিনটা হট স্ট্যান্ড বাই মোডে থাকবে তার কাজ কোনো কিছুই থাকবে না, কিন্তু যেগুলো অ্যাক্টিভ অবস্থায় আছে তাদের কাজগুলো শুধু। তার মানে ওখানে হচ্ছে বস ওয়ার্কারটা, ওইখানে যেই বস মাল্টিপ্রসেসরটা ছিল বা বস প্রসেসর যেটা ছিল সেটা কিন্তু নিজে কাজ করতো, প্লাস হচ্ছে অন্যদের কাজগুলো সে মনিটর করতো, অন্যদের কি কাজ করতে হবে সেটা দেখাই দিত। কিন্তু এখানে যে কম্পিউটার সিস্টেমটা আছে সে কিন্তু পুরোপুরি বসে থাকবে, নিজে কাজ করবে না, কিন্তু অন্যের কাজগুলো হচ্ছে দেখা তার কাজ। কিন্তু এ কাজ করবে কখন, যদি যেগুলো রানিং অ্যাপ্লিকেশনে ছিল, যে প্রসেসরগুলো বা যে কম্পিউটার সিস্টেমগুলো কাজ করছিল সেগুলো যদি কোনো কারণে ফেল করে যায়, তখন হচ্ছে এই যে হট স্ট্যান্ড বাই অবস্থায় ছিল সে তখন অ্যাক্টিভ অবস্থায় চলে যাবে, মানে সেও তখন কাজ করা শুরু করবে। কিন্তু শুরুতেই যদি সবগুলো বাকিগুলো যদি ঠিকঠাক মতন কাজ করে তাহলে এর কাজ করার দরকার নেই। কোনো একটা সার্ভার যদি ফেল করে তখন সে হচ্ছে অ্যাক্টিভ সার্ভার হিসেবে কাজ করবে। আর সিমেট্রিক ক্লাস্টারিং আর হচ্ছে মাল্টি প্রসেসরের যে সিমেট্রিক ছিল দুইটা সেম। এখানে হচ্ছে প্রত্যেকটাই টু অর মোর হোস্ট আর রানিং অ্যাপ্লিকেশন তারা হচ্ছে কাজ করবে, প্লাস প্রত্যেককে মনিটর করবে। ঠিক আছে, ঠিক যেমনটা আমরা হচ্ছে সিমেট্রিক মাল্টি প্রসেসরের ক্ষেত্রে দেখে আসলাম। এরপরে হচ্ছে যে অপারেটিং সিস্টেমের বিভিন্ন রকম টাইপস এখানে বলা হচ্ছে যে অপারেটিং সিস্টেম কিরকম টাইপের হতে পারে। যে সিম্পল ব্যাশ সিস্টেম অনেক আগে যেটা ছিল, যে একটা অপারেটিং সিস্টেম এটা দিয়ে যে হচ্ছে একটা কাজ একটা সময়ে একটা কাজই করতে পারবে। তারপরে আসলো মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম, মাল্টিটাস্কিং বা হচ্ছে টাইম শেয়ার্ড অপারেটিং সিস্টেম, তারপরে মাল্টি প্রসেসিং বা প্যারালাল অপারেটিং সিস্টেম, ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, রিয়েল টাইম সিস্টেম। তো এই সিম্পল বেস সিস্টেম আর যত পরের যেগুলো আছে এইগুলো দেখা গেলো যে আমাদের যত দিন যাচ্ছে অপারেটিং সিস্টেম কিন্তু তত বেশি আধুনিক হচ্ছে এবং আপডেটেড ভার্সনগুলো একটা পর একটা আসতে আছে। এরপরে হচ্ছে যে অপারেটিং সিস্টেমের কি কি কাজ সেগুলো হচ্ছে এখানে দেখানো হচ্ছে, যে অপারেটিং সিস্টেমের অপারেশন গুলো কি কি।
অপারেটিং সিস্টেমটা যে ইউজ করছি আমরা কি সাপোর্ট দিচ্ছে এখানে। এখানে শুরুতেই বলা হচ্ছে যে আহ, প্রথম দিনে হয়তো বলছিলাম যে অপারেটিং সিস্টেমের মেইন কাজই হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো ইউজ করব সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো যাতে ঠিকঠাক মতন রান করে সেটার একটা সাপোর্ট দেয়। এটা হচ্ছে তার মেইন কাজ। এখন আর কি কি কাজ থাকতে পারে দেখেন, এখানে বলা হচ্ছে মডার্ন অপারেটিং সিস্টেমস আর ইন্টারাপ্ট ড্রিভেন ইফ দেয়ার আর নো প্রসেস টু এক্সিকিউট। এটা বলা হচ্ছে যে অপারেটিং সিস্টেম কখন কাজ করবে। আচ্ছা, স্ক্রিন কি বারবার চলে যাচ্ছে? হ্যালো? কথা ক্লিয়ার আসছে না এখন? এটা হচ্ছে আমার কাছেও স্ক্রিনটা বারবার চলে যাচ্ছে দেখাচ্ছে। খুব সম্ভবত নেটের সমস্যা হচ্ছে। না, ওয়াইফাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই দিয়ে তো চালাচ্ছি এখন। মোবাইল ডাটা আমার অবশ্য দুইটা ডিভাইস থেকে কানেক্টেড, তো এটা একটা সমস্যা হতে পারে। আচ্ছা দেখেন, এখানে যেটা বলতে যাচ্ছে যে অপারেটিং সিস্টেম অপারেশনটা যে যখন কোনো একটা সিস্টেম কোনো প্রসেস নিয়ে তাকে কাজ করতে হচ্ছে না, কোনো আইও ডিভাইসের কোনো কাজই করতে হচ্ছে না, পেরিফেরাল ডিভাইস থেকে কোনো কল নাই, সিস্টেম কল নাই, কোনো ইউজারের কোনো কাজ করতে হচ্ছে না, অপারেটিং সিস্টেম তখন কি করবে? তখন কোয়াইটলি বসে থাকে, তার কোনো কাজ করার নাই। ঠিক আছে, বরং সে ওয়েট করে থাকে কিছু একটা করতে হবে। এটি এখানে বলা হচ্ছে ইফ দেয়ার আর নো প্রসেসেস টু এক্সিকিউট, নো আইও ডিভাইসেস টু সার্ভিস অ্যান্ড নো ইউজার্স টু হোম টু রেসপন্ড, অ্যান অপারেটিং সিস্টেম উইল সিট কোয়াইটলি ওয়েটিং ফর সামথিং টু হ্যাপেন। কোন প্রসেসের যদি কাজ করতে হয় তখন সে কাজ করা শুরু করে, তাছাড়া তাকে হলো কোয়াইটলি সে বসে থাকবে। ওকে, এখন এখানে বলা হচ্ছে যে অপারেটিং সিস্টেম অ্যান্ড দ্য ইউজার শেয়ার হার্ডওয়্যার সফটওয়্যার রিসোর্সেস অফ দ্য কম্পিউটার সিস্টেম, উই নিড টু মেক শিওর দ্যাট অ্যান এরর ইন এ ইউজার প্রোগ্রাম কুড কজ প্রবলেমস অনলি ফর দ্য ওয়ান প্রোগ্রাম রানিং। আচ্ছা, এখানে যেটা বলতে যাচ্ছে যে অপারেটিং সিস্টেমের আরেকটা সাপোর্ট দিতে হবে, সেটা হচ্ছে যদি কোনো একটা প্রোগ্রামে ভুল হয়, একটা ইউজার প্রোগ্রাম ইউজ করতে যে কোনো একটা জায়গায় আপনার ভুল হলো, এটার জন্য যদি পুরো সিস্টেমেই ভুল হয় বা সিস্টেম ক্র্যাশ করে তাহলে তো সমস্যা। তো এই প্রোটেকশন বা এই সিকিউরিটিটা হচ্ছে অপারেটিং সিস্টেমকে ইনশিওর করতে হবে। এটাকে এখানে বলা হচ্ছে যে অ্যান এরর ইন ইউজার প্রোগ্রাম, যেই প্রোগ্রামে সমস্যা হবে সেটাতেই যেন সমস্যাটা থাকে, অন্যান্য ইউজার প্রোগ্রামে যেন এই সমস্যাটা ছড়ায় না যায়, বা ওগুলো হোল সিস্টেমে যেন এই সিস্টেমটা ছড়ে সিস্টেম ক্র্যাশ যেতে না হয়। এই প্রোটেকশনটা হচ্ছে একে দিতে হবে অপারেটিং সিস্টেমটাকে। ওকে, এখানে হচ্ছে একটা এক্সাম্পল আকারে সেই জিনিসটা বলা হচ্ছে যে কোন একটা প্রসেস আমরা যখন কোড করার সময় যখন ভুল করি, মানে লুপের মধ্যে যদি একটা ভুল করি, দেখা যায় যে ইনফিনিটি সংখ্যক বার সেটা কিন্তু চলতে থাকে। তো এরকম একটা কোনো একটা প্রসেস যদি কোনো একটা ইনফিনিটি লুপের মধ্যে পড়ে যায়, ধরেন এটা আমার একটা সিস্টেমের বাগ চলে আসলো, বা হচ্ছে কোনো একটা ইউজার প্রোগ্রামের এটা একটা সমস্যা, তো এই লুপটা যাতে ওই প্রসেসের মধ্যে থাকে, অন্যান্য প্রসেসকে এর থেকে প্রিভেন্ট করতে হবে। এটা এখানে বলা হচ্ছে যে অপারেটিং সিস্টেমের কাজটা তখন কি হবে, দিস লুপ কুড প্রিভেন্ট দ্য কারেক্ট অপারেশন অফ ম্যানি আদার প্রসেস। অন্য প্রসেসগুলো তো ঠিকঠাক মতো কাজ করছে, তাদের কাজে যাতে কোনো রকমের হ্যাম্পার না হয়। ওকে, উইথাউট প্রোটেকশন এগেইনস্ট দিস সর্টস অফ এরর, যদি এরকম প্রোটেকশন অপারেটিং সিস্টেম দিতে না পারে তখন কি হবে? দুইটা দুইটা জিনিস চলে আসতে পারে সে সময়, সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রসেস আমাকে আলাদা আলাদা করে এক্সিকিউট করতে হবে, যতক্ষণ একটা প্রসেস শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আরেকটা প্রসেস আমি শুরু করব না। আরেকটা হতে পারে যদি প্যারালালে আমি কাজ করি, প্যারালালে যদি কয়েকটা আউটপুট একসাথে বের করি, আমার তখন একটা সন্দেহ সৃষ্টি হবে যে আমার আউটপুটটা ঠিকঠাক মতন আসলো কিনা। এটা এখানে বলছে উইথাউট প্রোটেকশন এগেইনস্ট দিস সর্টস অফ এরর্স আইদার দ্য কম্পিউটার মাস্ট এক্সিকিউট অনলি ওয়ান প্রসেস এট এ টাইম, মানে একটা। আচ্ছা, তার মানে হচ্ছে একটা প্রসেস এট এ টাইম একটা প্রসেস নিয়ে কাজ করবে। আরেকটা হতে পারে যে একাধিক যদি আউটপুট আসে তাহলে সেটা নিয়ে একটা হচ্ছে সাসপেনশনে থাকবে, বা হচ্ছে কোনো একটা সন্দেহ সৃষ্টি হতে পারে যে ঠিকঠাক মতো আউটপুট আসলো কিনা।
এখানে আরেকটা কনক্লুশনে বলা হচ্ছে a properly designed operating system must ensure that an incorrect or malicious program cannot cause the other programs to execute incorrectly। তাহলে যদি একটা অপারেটিং সিস্টেম ঠিকঠাক মতো কোডিং করা হয় সেটা অবশ্যই এই প্রোটেকশনটা এনশিওর করবে একটা প্রোগ্রামের ভুল অন্য প্রোগ্রামের এক্সিকিউশনে কোনো সমস্যা করবে না। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে ডুয়াল মোড অ্যান্ড মাল্টি মোড অপারেশন। এটা খুব ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা কি যে আমরা তো দুই রকমের ভিউ দেখতে পারি, একটা হচ্ছে ইউজার ভিউ থাকে আর একটা হচ্ছে সিস্টেম ভিউ। তো ইউজার ভিউতে আমরা যখন নর্মালি কাজ করি, এখন বর্তমানে হচ্ছে এই পিসিটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ইউজার ভিউতে আছে। এখন এই অবস্থাতে যদি কোনো একটা সিস্টেম কল হয় সেটা যখন অপারেটিং সিস্টেমের কাছে হ্যান্ড ওভার করে দিবে তখন সেটা কিন্তু হয়ে যাবে কার্নেল মোড বা হচ্ছে সিস্টেম ভিউ। তারপরে তো এই কার্নেল মোডে বেশি সময় থাকতে পারে না। কেন থাকতে পারে না তার কারণও একটু পরে আমরা দেখব। বেশিরভাগ সময় থাকবে হচ্ছে ইউজার মোডে, প্রয়োজন যখন হবে বা কোনো একটা ইন্টারাপ্ট কল হবে বা সিস্টেম কল হবে তখন কার্নেল মোডে চলে যাবে, আর পরপরই কাজ শেষ করেই সাথে সাথে আবার ইউজার প্রসেসে চলে আসবে, ব্যাক করবে। এখানে যেহেতু সেই দুইটা মোড আছে, একটা হচ্ছে ইউজার মোড আর কার্নেল মোড, এই জন্য এটাকে বলা হচ্ছে ডুয়াল মোড সিস্টেম। তো ডুয়াল মোড সিস্টেম এখানে হচ্ছে দুইটাকে আলাদা করার জন্য ইউজার মোডকে হচ্ছে মোড বিট 1 দ্বারা আপনারা হচ্ছে মাইক্রোপ্রসেসর কোর্সে হয়তো পড়ে থাকতে পারেন, সেটা হচ্ছে যে মোড বিটকে হচ্ছে যে ইউজার প্রসেস আছে সেটাকে হচ্ছে ইউজার মোড, এবং সেই মোড বিটটা থাকে এটা 1, আর যেটা অপারেটিং সিস্টেম বা কার্নেল মোডের জন্য মোড বিটটাকে ডিফাইন করে 0-তে। তারপর হচ্ছে মোড বিট যদি 1 থাকে সেটা বোঝাবে হচ্ছে ইউজার মোডে আছে এখন বর্তমানে, আর 0 হলে বোঝাবে যে এখন কার্নেল মোডে চলে গেছে। তবে এই মোড বিট 0টা বেশিক্ষণ সময় ধরে থাকে না, অল্প সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে 1-2 সেকেন্ডের মধ্যে কাজ শেষ করে আবার হচ্ছে ইউজার মোডে ব্যাক করে চলে আসে। এটা হচ্ছে সেটা দেখাচ্ছে যে ইফ এ প্রোগ্রাম ইজ এক্সিকিউটিং ইন ইউজার মোড, মানে যে বড় গোল দিয়ে আসলে সেটাই বোঝা। আচ্ছা, এখানে যেই রাউন্ড সার্কেলটা আছে বড় যেটা, সেখানে হচ্ছে ইউজার মোড বোঝাচ্ছে, মানে বেশিরভাগ সময় জুড়েই এই ইউজার মোডে থাকবে, অল্প সময়ের জন্য হচ্ছে কার্নেল মোডে শিফট করতে পারে এই প্রোগ্রামগুলো। তো কোনো একটা প্রোগ্রাম যদি হচ্ছে ইউজার মোডে থাকে, সেই ইউজার মোডে তার একটা সমস্যা আছে। সমস্যাটা কি যে মেমোরি বা যেই রিসোর্সগুলো থাকে, পেরিফেরাল ডিভাইসগুলো যেগুলো থাকে সেগুলোতে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে না। মানে ইউজার মোডে থাকা অবস্থায় কম্পিউটার সিস্টেমের যে রিসোর্সগুলো আছে সেগুলোতে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু যখন কার্নেল মোডে থাকবে, কার্নেল মোডটা কি সেই অপারেটিং সিস্টেমের অবস্থা যেটা যেটা সিস্টেম ভিউ, সেই অবস্থাতে ডিরেক্টলি মেমোরিতে অ্যাক্সেস করতে পারবে। তো কখনো যদি কোনো প্রোগ্রামের তার এক্সিকিউশনের জন্য কোনো একটা মেমোরি বা হার্ডওয়্যার অন্য কোনো রিসোর্স যদি ডিরেক্টলি অ্যাক্সেস করতে হয় তখন সে সাথে সাথে কার্নেল মোডে শিফট করে, ওইটা ইউজ করার পরে কাজ শেষ হলে আবার ইউজার মোডে ব্যাক করে। ওকে, তো এখানে কার্নেল মোডটাকে বলা হচ্ছে প্রিভিলেজড মোড। মানে প্রিভিলেজ বলতে বোঝাচ্ছে যে কার্নেল মোডটা বেশি সুবিধা পায়। সুবিধা বলতে কি যে ওই যে রিসোর্স গুলোতে সে ডিরেক্ট অ্যাক্সেস পাচ্ছে, কার্নেল মোডে কম্পিউটার সিস্টেমের রিসোর্স গুলোতে ডিরেক্ট অ্যাক্সেস পাওয়া যাচ্ছে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে প্রিভিলেজড মোড। ওকে, কিন্তু কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যদি কার্নেল মোডে যাওয়ার পরে কোনো একটা প্রোগ্রাম ক্র্যাশ করে যায়, যেহেতু সেই ওই অবস্থাতে প্রত্যেকটা রিসোর্সে কম্পিউটার সিস্টেমের প্রত্যেকটা রিসোর্সে ডিরেক্টলি অ্যাক্সেস পাচ্ছে, সুতরাং ওই প্রোগ্রাম যদি কোনো কারণে ক্র্যাশ করে দেখা যাবে যে পুরো সিস্টেমটা ক্র্যাশ করার একটা সম্ভাবনা থাকে। এজন্যই শুরুতে বলে আসলাম যে কার্নেল মোডে কোনো একটা প্রোগ্রাম বেশি সময় জুড়ে থাকে না, অল্প সময়ের জন্য থাকার চেষ্টা করে যতটুকু সময় তার থাকা দরকার। তো এটার কারণে যে যদি তার কোনো কারণে প্রোগ্রামটা ক্র্যাশ করে যায়, দেখা যাবে যে ইন্টার সিস্টেমটা ক্র্যাশ করে বসে আছে বা পুরো সিস্টেমটা আর কাজ করছে না, হল্ট হয়ে গেছে। তো এই জন্য ইউজার মোডটা হচ্ছে একটা সেফার মোড, কিন্তু কার্নেল মোডটা যতই প্রিভিলেজ মোড হোক ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু একটা সিস্টেম ক্র্যাশের সম্ভাবনা থাকে। এটা এখানে বলছে, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট when a program is executing in a kernel mode and if that program happens to crash during its execution then the entire system would crash or it comes to a halt। তার মানে হচ্ছে প্রোগ্রামটা যখনই ক্র্যাশ করে যাবে ইন্টার সিস্টেমটাই তখন ক্র্যাশ করার একটা সম্ভাবনা থাকবে।
কিন্তু এদিকে ইউজার মোড যেটা আছে সেটা কিন্তু সেপার মোড, যেহেতু সেই অন্য রিসোর্স গুলোতে বা মেমোরিতে বা এরকম টাইপের যে রিসোর্স গুলো আছে সেটাতে কেউ ডিরেক্ট অ্যাক্সেস দিচ্ছে না। সুতরাং এটা কিন্তু সেফার একটা মোড। সুতরাং এই ইউজার মোডে যদি কোনো একটা প্রোগ্রাম ক্র্যাশ করে তাহলে কিন্তু তার কারণে পুরো সিস্টেমটা ক্র্যাশ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য এটাকে বলা হচ্ছে একটা সেফার মোড। তো এই যে ধরেন কোন একটা প্রোগ্রাম ইউজার মোড থেকে কার্নেল মোডে শিফট করলো, বা কার্নেল মোড থেকে ইউজার মোডে শিফট করতে হবে। হ্যাঁ, যখন ধরেন তার কোন একটা প্রোগ্রাম ইউজার মোডে আছে, সে হচ্ছে হঠাৎ করে তার কোনো একটা রিসোর্স ব্যবহার করতে হতে পারে, ডিরেক্টলি অ্যাক্সেস দরকার সেখানে, তখন সে শিফট করে কোথায় যাবে? কার্নেল মোডে যাবে, সেখানে ইউজ করবে। এই যে একটা সুইচিং হলো, ইউজার মোডে থেকে ছিল সেখান থেকে তাকে কার্নেল মোডে সে চলে গেল, এই একটা সুইচিং। আরেকটা হতে পারে যে তার রিসোর্স গুলো ব্যবহার করা শেষ, কাজ শেষ, এক্সিকিউশনও শেষ, আবার তো তাকে হচ্ছে কার্নেল মোড থেকে ব্যাক করে ইউজার মোডে যেতে হবে, এখানে আরেকটা সুইচিং হলো। এই দুইটা সুইচিং কে বলা হচ্ছে কন্টেক্সট সুইচিং, মানে এক মোড থেকে আরেক মোডে যাওয়ার যে ব্যাপারটা সেটা, এটা হচ্ছে কন্টেক্সট সুইচিং। এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যে when a program is executing in user mode, it may needs access to some of the resources like memory, hardware, and so on. So when the program needs access to these resources, it makes a call to the operating system telling that it needs access to certain resources. তার মানে যখন ইউজার মোড থেকে কার্নেল মোডে যাইতে হবে তখন সে অপারেটিং সিস্টেমকে বলবে যে আমার রিসোর্স গুলোকে এখন ব্যবহার করতে হবে, তখন কন্টেক্সট সুইচিং এর মাধ্যমে এই জিনিসটা শিফট হয়। এই যে প্রোগ্রাম সুইচেস ফ্রম ইউজার মোড টু কার্নেল মোড, known as context switching. Even when it switches back to user mode from kernel mode, that is also known as context switching. তারপর context switching দুটাই বোঝাবো, user mode to kernel mode অথবা kernel mode থেকে user mode এ শিফট করাটা। ওকে, এরপরে হচ্ছে এখানে এসে দেখা হচ্ছে যে when the computer system is executing on behalf of the user application, the system is in user mode. আমরা নর্মালি যেই সফটওয়্যারগুলো ইউজ করি বা হচ্ছে উইন্ডোজ ডিসপ্লে হওয়ার পর থেকে যখন কম্পিউটার সিস্টেমটা চালু হয়ে গেল, এরপর থেকে নর্মালি আমরা ইউজার মোডেই সবসময় কাজ করি। এরপরে যখন কোনো একটা সিস্টেম কল হয় বা অপারেটিং সিস্টেমের নিজেরই কিছু কাজের প্রয়োজন হয়, তখন দেখা যাবে যে ইউজার মোড থেকে সে কিছুক্ষণ আমরা তখন বাফারিং দেখতে পারি, সে কিন্তু তখন ইন্টারনালি কাজ করতে আসে, ভেতরে সে নিজের কাজটা করে ফেলে, তখন কিন্তু শিফট করে কার্নেল মোডে চলে যায়। তারপর আমাদের আবার এডিট করার বা যা কাজ করছিলাম সেটা করার একটা সুযোগ করে দিচ্ছে পরে আবার। এই তখনই কিন্তু মোড সুইচটা হয়ে যাচ্ছে বা কন্টেক্সট সুইচিংটা হয়ে যাচ্ছে। ওকে। However, when a user application requires a service from the operating system via system call, তার মানে যে ইন্টারাপ্ট কল হচ্ছে বা সিস্টেম কলটা হচ্ছে, এটার মাধ্যমে কিন্তু সে মোডটা চেঞ্জ করছে। মানে ইউজার মোডে থাকতে থাকতে কখন তাকে কার্নেল মোডে যেতে হবে সেটা কিন্তু সিলেক্ট করে দিচ্ছে হচ্ছে এই সিস্টেম কলের মাধ্যমে। সিস্টেম কলটা হইতে পারে যে বিভিন্ন রকম রিসোর্স থেকে আসতে পারে, বা হচ্ছে যে পেরিফেরাল ডিভাইস গুলো আছে সেখান থেকে কখনো কোনো সিস্টেম কলটা হতে পারে, বা সিপিইউ যে তার নিজেরও কোনো টাস্ক কমপ্লিট করতে হতে পারে, এটা হচ্ছে সেই সিস্টেম কল। এরপরে হচ্ছে যে অপারেটিং সিস্টেমে যে ডুয়াল মোড সিস্টেমটা আছে, যে ইউজার মোড থেকে কার্নেল মোডে শিফট করে, এটা আসলে অপারেটিং সিস্টেমকে কি সাপোর্ট দেয় বা কেন এটা ইউজ করা হচ্ছে? এটা এখানে বলা হচ্ছে যে ইট প্রোভাইডস আস দ্য মিনস ফর প্রোটেক্টিং দ্য অপারেটিং সিস্টেম। ওকে, কারণ একটু আগে বললাম যে কার্নেল মোডে থাকা কোনো একটা প্রোগ্রাম যদি হঠাৎ করে ক্র্যাশ করে, পুরো সিস্টেমটাই ক্র্যাশ করার একটা সম্ভাবনা থাকছে। সুতরাং যদি পুরো সবকিছু বা ইউজার অ্যাপ্লিকেশন গুলোও যদি কার্নেল মোডেই চলতো, তাহলে কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কাজ নিয়ে কাজ করা কোনো ভুল করা যাবে না, এমন একটা অবস্থা হতো। হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে না?
হ্যালো। আচ্ছা, ঠিক আছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে ডুয়াল মোডটা ইউজ করা হচ্ছে, সেই ডুয়াল মোডটা কি সাপোর্ট দিচ্ছে একটা অপারেটিং সিস্টেম? অপারেটিং সিস্টেমকে যেটা দিচ্ছে যে প্রোটেকশন পারপোজে ইউজ করা হচ্ছে। যেহেতু কার্নেল মোডে কোনো একটা প্রোগ্রাম যদি কাজ করে, সে যদি হঠাৎ করে ক্র্যাশ করে যায়, একটা প্রোগ্রাম ক্র্যাশ করলো, তখন দেখা যাবে পুরো সিস্টেমটা ক্র্যাশ করার একটা সম্ভাবনা থাকছে। তো এখন যে কোনো একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যদি সবসময় কার্নেল মোডেই থাকতো, ইউজার মোডে যদি কোনো অপশন না থাকতো, তাহলে ওই অবস্থাতে কোনো রকম ভুল করা যাবে না, মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামে কোনো বাগ আসা যাবে না। একটা কোনো বাগ আসলেই বা কোনো একটা ভুল আসলেই দেখা যাবে যে পুরো সিস্টেমটা ক্র্যাশ করবে। তো এই জন্য হচ্ছে দুইটা মোড কিন্তু ইউজ করা হচ্ছে। ডুয়াল মোডটা ইউজ করা হচ্ছে যে যখন আমি মেইনলি ইউজার অ্যাপ্লিকেশনে কাজ করব, তখন যেন হচ্ছে ইউজার মোডে থাকে। আর সিস্টেম কল আসলে তাড়াতাড়ি যেন হচ্ছে কার্নেল মোডে যে কাজটা করে, বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামেরই যদি কোনো রিসোর্স ব্যবহার করতে হতে পারে, তখন যেন কার্নেল মোডে যে তাড়াতাড়ি ইউজ করে সেখান থেকে বের হয়ে আবার ইউজার মোডে চলে আসে। তো এই সাপোর্টটা হচ্ছে দেয় ডুয়াল মোড সিস্টেম। তো the hardware allows previous instructions to be executed only in kernel mode। তার মানে হচ্ছে যখন আমাদের রিসোর্স গুলোকে ইউজ করতে হবে, তখনই আমরা হচ্ছে কেবল সেই কার্নেল মোডে শিফট করতে পারবো, অন্য সময় কিন্তু সে অ্যালাউ করবে না। If an attempt is made to execute a privileged instruction in user mode, the hardware does not execute the instruction but rather treats it illegal। যদি ইউজার মোডে থেকেই সে হচ্ছে মেমোরিতে বা অন্যান্য যে রিসোর্স গুলো আছে সেগুলোতে ডিরেক্টলি অ্যাক্সেস পেতে চায়, তাহলে সেই কিন্তু সিস্টেম থেকে দেখাবো যে এটা একটা ইল্লিগাল ইনস্ট্রাকশন আকারে, এবং অপারেটিং সিস্টেমটা হচ্ছে সেখানে একটা ট্র্যাপ দিয়ে দিবে যে এটা হচ্ছে ইউজার মোডে থেকে এসব রিসোর্সে ডিরেক্টলি অ্যাক্সেস পাওয়া যাবে না। আজকে আসলে